আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 8, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সাকিব হাসান, তোমাদের বাংলা শিক্ষক আর কি। তোমাদের সিনিয়র আমাকে সাকিব স্যার বলেই ডাকেন বা চেনেন। তোমরা হয়তো বা প্রথমবার আমাকে দেখতেছো, বা তোমাদের যদি কোনো ভাই বোন থেকে থাকে আপন অথবা এনি সিনিয়র, তবে তারা অবশ্যই আমাকে চেনেন এবং আমার ক্লাস হয়তো বা করছে। তো এই প্রথম তোমাদের সাথে আমি আসলাম। আসলে ক্লাস 8 পড়ানোটা প্রথম না, মানে অনলাইনে আমি তোমাদের উদ্দেশ্যে প্রথম ক্লাস দিচ্ছি। এই ক্লাসটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের উপর। বাংলা দ্বিতীয় পত্রের উপর এটা একটা সার্বিক ক্লাস বলতে গেলে। তোমরা এটা বলতে পারো যে এখানে বহু নির্বাচনী, আমরা জানি যে 15 মার্কের তো বহু নির্বাচনী আসে, এখানে প্রায় 90টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। মূলত এই প্রশ্নগুলো হচ্ছে টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো থেকেই অ্যানালাইসিস করা কোয়েশ্চেন। তো যে ফাইনাল টাইমে আমরা যেটা করি, টেস্ট পেপার সলভ করি অথবা তোমার হচ্ছে কোনো সহায়ক বইয়ের প্রশ্ন ব্যাংক সলভ করি। আজকেও আমরা ওরকমই একটা ক্লাস করব, যেখানে আমি তোমাদেরকে 90টা প্রশ্ন সমাধান করবো এবং বলবো যে এই ধরনের প্রশ্নের ভিতর থেকেই প্রশ্নগুলো হতে পারে। ঠিক আছে? আবার কেউ এটা ভেবে থেকো না যে এগুলাই চলে আসবে পরীক্ষায়, না, এরকম হয় না। তোমাদের এগুলোর মতো করেই অন্যান্য প্রশ্ন আসবে। তার মানে একটা চ্যাপ্টারে যে প্রশ্নটা করব বা এখানে সলভ করব, ওই রিলেটেড প্রশ্ন তোমাদের বইতে যদি থেকে থাকে তবে সেগুলোও আসতে পারে। তো চলো আজকে আমরা এমসিকিউ দিয়ে শুরু করি। আগামী দিন আমরা তোমাদের রিটেন পার্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দিকে আগাই। দেখো, ভাষা থেকে প্রশ্নটা করছে, তাই না? আমাদের বইয়ের একদম শুরুর যেই চ্যাপ্টারটা, সেখান থেকে প্রশ্নটা করছে যে ভাষাকে কিসের বাহন বলা হয়। বাহন মানে কি বলতো? যে বে নিয়ে যায় বা অন্যের কাছে পৌঁছে দেয়। ঠিক আছে? তো কিসের বাহন এটা বলতো? আমরা জানি না আমাদের ভাব প্রকাশ করতে হয় কিসের মাধ্যমে বলতো? আমরা ভাব প্রকাশ করি হচ্ছে ভাষার মাধ্যমে। তাহলে ভাষাটা কিসের বাহন হবে? ভাব বা ভাব প্রকাশের বাহন হবে। তাহলে অ্যান্সার কোনটা আসতেছে বলো তো? অ্যান্সার আসতেছে এই যে ভাবের। দ্বিতীয় কোয়েশ্চেনের দিকে আমরা যাই। এই চ্যাপ্টার থেকে যদি আরো প্রশ্ন আসে তবে এরকম প্রশ্ন আসতে পারে। বলো যে ভাষার তো প্রধানত দুইটা রূপ থাকে, আমরা জানি। একটা হচ্ছে মৌখিক রূপ, তাই না? একটা হচ্ছে মৌখিক রূপ, আরেকটা আমরা পাই হচ্ছে লিখিত রূপ। লিখিত রূপ। এখন এই যে মৌখিক যে রূপটা আছে, এই রূপেরও কিন্তু দুইটা অংশ আছে, এটাও আমরা জানি, আমরা সারা বছর মোটামুটি পড়ছি। আবার যে লিখিত রূপ, এইটারও কিন্তু দুইটা অংশ আছে। যেটা মৌখিক রূপ, তার দুইটা অংশ কি কি আমাকে কেউ বলতে পারবা? একটা হচ্ছে আঞ্চলিক, আরেকটা হচ্ছে প্রমিত রূপ। তাহলে এখানে লিখে দিলাম, ধরো একটা আঞ্চলিক, আরেকটা হচ্ছে প্রমিত, তাই না? আসো, এই যে লেখো প্রমিত রূপ। আর যদি প্রশ্নটা আসতো যে লিখিত রূপের যেই রূপভেদগুলো আছে সেখান থেকে, তবে কি হতো বলতো? একটা সাধুরীতি, রীতি মানে নিয়ম, আরেকটা হচ্ছে চলিত রীতি। তাহলে আমরা এবার প্রশ্নের দিকে তাকাই। দেখো, আমাদের প্রশ্নটা বলছে যে ভাষার মৌখিক রূপের কয়টি রীতি। এই যে দেখো, 1 নম্বর রীতি আঞ্চলিক, 2 নম্বর রীতি প্রমিত। তার মানে অ্যান্সার আসতেছে হচ্ছে 2টা। আশা করি তোমরা এটা জানো এবং তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। পরবর্তী কোয়েশ্চেনের দিকে আগাই। দেখো, মফলার উদাহরণ কোনটা? আমরা জানি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে দুইটা রূপ আছে। স্বরবর্ণের একটা পূর্ণ রূপ আছে, একটা সংক্ষিপ্ত রূপ আছে। আমরা যখন হায়ার ক্লাসগুলোতে উঠবো তখন আমরা এটা পাবো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে অনুবর্ণ বলে। এই অনুবর্ণের ভিতরে আমরা এসএসসি লেভেলে যখন উঠবো তখন দেখবো যে আমরা কি কি পাচ্ছি। 1 ফলা পাচ্ছি, 2 রেফ পাচ্ছি, 3 বর্ণ সংক্ষেপ পাচ্ছি। তো এই ফলা যে বললাম না, তো ফলার ভিতরে আমরা জানি 6টা ফলা আছে আমাদের। কয়টা ফলা আছে বলো তো? 6টা ফলা আছে আমাদের বইতে, আচ্ছা, বা বাংলাতে। ফলা, এই 6টা ফলা কি কি কেউ বলতে পারবে আমার সাথে? আমি একটু তোমাদেরকে বলে দিই, দেখো তো মিলে কিনা। একটা হচ্ছে ন ফলা, একটা হচ্ছে ল ফলা, একটা হচ্ছে ব ফলা। মিলছে? একটা হচ্ছে র ফলা, একটা হচ্ছে জ ফলা, আরেকটা হচ্ছে ম ফলা। এমনও প্রশ্ন তোমাদের পরীক্ষার হলে আসতে পারে বা তোমাদের পরীক্ষায় করতে পারে যে ধরো নিচের কোনটিতে র ফলা কিংবা জ ফলা এর উল্লেখটা আছে। যেমন ধরো আমরা যদি এই শব্দটা লিখি, দেখো অম্লান, হ্যাঁ, অম্লান, এখানে ল ফলা আছে। ওকে। আবার একটু যদি চিন্তা করো নফলার ক্ষেত্রে, এই দেখো চিহ্ন, ওকে, অথবা অপরাহ্ন, অপরাহ্ন, এই যে দেখো নফলার ব্যবহার এখানে আমরা পেলাম। রফলার ব্যবহার, এই যে প্রমিত, একটু আগেই যে আমরা লিখলাম না প্রমিত, এখানে আমরা রফলার ব্যবহার দেখতে পাচ্ছি। আবার একটু দেখো তো বফলা, যেমন ধরো এই যে বিশ্ব, হ্যাঁ, বিশ্ব,
এখানে বফলা আছে, কিংবা ধরো স্বাধীন, এখানে বফলা আছে। এরপরে কয়টা ফলা গেল আমাদের? 1 2 3 4। এবার ধরো জফলা দিয়ে, জফলা দিয়ে এমন কোন শব্দ, ধরো গদ্য, গদ্য, এইটা হচ্ছে জফলা দিয়ে শব্দ। মফলা দিয়ে যদি হয় তাহলে ধরো শ্মশান, হ্যাঁ শ্মশান। তাহলে এই যে দেখো প্রত্যেকটা ফলার ইউজটা আমরা জানি, হ্যাঁ ইউজেবিলিটি বা এটা কোথায় ব্যবহার করতে হয় এই ব্যাপারগুলো আমরা বুঝে ফেলছি। তাহলে এখন আমাদেরকে বলছে যে মফলার উদাহরণ কোনটা, আমরা দেখি তো পারি কিনা। এই দুইটাতে আছে হচ্ছে নফলা, তাই না, ন ফলা। আচ্ছা, এই যে এটাতে আছে মফলা। ক্লিয়ার? কোয়েশ্চেনটা কিন্তু এরকমই হবে। এবার একটু দেখো, কার সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনি হলে তাকে বিসর্গ সন্ধি বলে। আমরা জানি সন্ধি 3 প্রকার। একটা সন্ধিকে আমরা বলি স্বর সন্ধি, স্বর সন্ধি, তাই না? আচ্ছা, আরেকটাকে কি বলি বলো তো আমরা? আমরা বলি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আরেকটাকে কি বলি বলো তো আমরা? আরেকটাকে আমরা বলি হচ্ছে বিসর্গ সন্ধি, তাই না? বিসর্গ সন্ধি। এইবার তোমরা একটু আমার সাথে মিলায় দেখো তো পারো কিনা। স্বরের সাথে স্বরের যে সন্ধিটা হয় সেটাকে আমরা স্বরসন্ধি বলি। তার মানে এই জায়গায় স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি যুক্ত থাকে। এবার ব্যঞ্জন ধ্বনি কোনটা হয় বলো তো, বা ব্যঞ্জন সন্ধি কোনটা হয়? এটা এমন হতে পারে, দেখো স্বর অথবা ব্যঞ্জন, তাই না? এটার সাথে যদি একটা ব্যঞ্জন ধ্বনির মানে যুক্ত হয় তবে সেটাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি। আর বিসর্গের সাথে, এই যে বিসর্গের সাথে যদি আমরা এই যে স্বর বা ব্যঞ্জনটা দেখি, দেখো তো আমরা এগুলো পারি, সবাই আমরা মোটামুটি পারি, যেহেতু ফাইনাল টাইমে আসছি তো মোটামুটি সবাই কিন্তু আমরা পারি এই জিনিসগুলো, দেখো তো। তবে এটাকে বিসর্গ সন্ধি বলি। আর সন্ধি শব্দের অর্থ এটা আসতে পারে, বুঝছো? এই যে সন্ধি শব্দের অর্থটা কি আমরা জানি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কিসের মিলন? কেউ অ্যান্সার দিতে পারবা? অবশ্যই, এটা কিন্তু ধ্বনির মিলন। তাহলে বলো তো কোনটা হবে অ্যান্সার? হ্যাঁ, কোনটা হবে অ্যান্সার? এই যে স্বর সন্ধি, স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনি সন্ধি হলে তাকে বিসর্গ সন্ধি বলে। কার সাথে? এই বিসর্গ এর সাথে। তার মানে অ্যান্সার হচ্ছে এটা। পরবর্তী কোয়েশ্চেন, ব্যাকরণে বচন শব্দের অর্থ কি? দেখো তো, আমি যখন বললাম শিক্ষক, হ্যাঁ শিক্ষক, আচ্ছা মানে কয়জন শিক্ষককে বুঝাচ্ছি বলো তো? একটু চিন্তা ভাবনা করে বলো তো। শিক্ষক বললে তোমার মাথায় এটাই কাজ করবে যে ওখানে হয়তো বা একজনই শিক্ষক আছে, তাই না? মানে ধরো আমরা শিক্ষক বলতে তো স্বাভাবিকভাবেই একজন, হ্যাঁ যেমন সাকিব স্যার একজন শিক্ষক যিনি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র পড়াচ্ছেন, তার মানে একজন। কিন্তু আমি যদি এখানে লিখি যে শিক্ষক বৃন্দ, শিক্ষক বৃন্দ, তাই না? এই যে এটা লিখলাম, এই বৃন্দ লেখার সাথে সাথে তোমার মাথায় কি খেলা করতেছে কেউ বলতে পারবা? এখানে তোমার মাথায় খেলা করতেছে যে এখানে তো অনেকজন শিক্ষক আছে, একজনের কথা তো বলা হয়নি, অনেকজন, তাই না? অনেকজন। তাহলে দেখো তো এটা দ্বারা আমরা কি নির্দেশিত হলো বলো তো? যে শিক্ষকের সংখ্যা বা সংখ্যার ধারণা, সংখ্যার ধারণা বলতে কয়জন আছে, সংখ্যায় কতজন শিক্ষক আছে, অনেকজন আছে। তার মানে এই যে এটা হচ্ছে বচন, বচনের কাজ কি বলতো? সংখ্যার ধারণা দেওয়া। তাহলে এই যে দেখো সংখ্যার ধারণা দেওয়া বচনের কাজ। বাংলা, খাঁটি বাংলা ধাতু কয়টা? এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। ধাতু জিনিসটা কি জানো? ধাতু জিনিসটা হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ, ক্রিয়াপদের মূল অংশ, ক্রিয়াপদ। ওকে, ক্রিয়াপদ এর মূল অংশ। আচ্ছা, একটু আমাকে মানে আমার প্রতি একটু মনোযোগটা তোমরা একটু দৃঢ় করো যাতে অন্যদিকে এখন মনোযোগটা না যায়। দেখো ক্রিয়াপদের মূল অংশ, এটার মানেটা কি দেখো তো। আমি তোমাদেরকে একটা জিনিস লেখাই। ধরো আমি লিখলাম চলছে, হ্যাঁ চলছে, আমি লিখলাম চলবো, হ্যাঁ চলবো। অথবা আমি লিখলাম চলছি। ওকে, এবার এই প্রত্যেকটাই কিন্তু ক্রিয়াপদ। কেমনে বুঝলাম ক্রিয়াপদ বলো তো? কারণ যে পদ দ্বারা কোনো কিছু করা, হওয়া অথবা ঘটা নির্দেশিত হয় তা সেগুলোকে আমরা বলি ক্রিয়াপদ। তো এখানে তো হওয়া করা ঘটাই নির্দেশিত হচ্ছে যে কি করব, চলবো, চলছি, চলছে, তাই না? এই প্রত্যেকটা ক্রিয়াপদের ভিতরে একটা মূল অংশ আছে। দেখো তো সেই মূল অংশের সাথে একটা এক্সট্রা জিনিস যুক্ত হয়ে বারবার এই শব্দগুলা পরিবর্তন হয়েছে বা রূপের পরিবর্তন হয়েছে। সেগুলা কি দেখো, মূল শব্দগুলা কিন্তু এই যে চল, হ্যাঁ এইটা, এই যে চল, ওকে এই যে চল, এগুলা কিন্তু মূল অংশ।
এটার সাথে একটা এক্সট্রা অংশ যুক্ত হয়ে রূপটা পরিবর্তন হয়েছে প্রতি ক্ষেত্রে। যেমন দেখো, এটার সাথে ছে যুক্ত হয়েছে, এটার সাথে বো যুক্ত হয়েছে, আর এইটার সাথে ছি যুক্ত হয়েছে, হয়েছে না? তাহলে মনে রাখবা, ক্রিয়াপদের মূল অংশ কোনটা? এইটাকে কি বলি আমরা? ধাতু। ধাতু, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ক্রিয়ামূল, ধাতু বা ক্রিয়ামূল। ওকে, এবং দ্বিতীয় যে অংশটা, এইটাকে বলি আমরা ক্রিয়া বিভক্তি, অথবা বিভক্তি ধরতে পারো তোমরা। এটা আমি তোমাদেরকে এসএসসি লেভেলে পড়াবো, 9 10-এ পড়াবো ক্রিয়া বিভক্তি, তাই না? তাহলে এইবার আমাকে বলো যে যদি প্রশ্ন করে ক্রিয়াপদের প্রথম অংশকে কি বলে, হ্যাঁ, তখন কি অ্যান্সার দিতে পারবা তোমরা? ক্রিয়াপদের প্রথম অংশকে বলা হয় ধাতু। এরপরে যদি প্রশ্নটা করে ক্রিয়াপদের দ্বিতীয় অংশকে কি বলে, দ্বিতীয় অংশকে বলা হয় ক্রিয়া বিভক্তি। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে খাঁটি বাংলা ধাতু কোনটা, আমি ফার্স্টে তোমাদেরকে ধাতুটা বুঝালাম যে ধাতু জিনিসটা কি। এখন আমরা জানি পরীক্ষায় এটাও আসতে পারে যে ধাতু কত প্রকার। একটু দেখো তোমরা, হ্যাঁ, ধাতু আমরা জানি মূল ধাতু হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মৌলিক ধাতু, তাই না? একটা হচ্ছে মৌলিক ধাতু, একটা হচ্ছে সাধিত ধাতু, সাধিত ধাতু, আরেকটা কি জানো? আরেকটা হচ্ছে যৌগিক ধাতু। এইটা হচ্ছে ধাতুর মূল প্রকারভেদ। এখন মৌলিক ধাতুর ভিতরে আমরা বাংলা ধাতু দেখতে পাই, আমরা তোমার হচ্ছে সংস্কৃত ধাতু দেখতে পাই, ইভেন বা তৎসম যেটাকে বলে আমরা বিদেশি ধাতু দেখতে পাই, বিদেশি। ওকে, এইবার একটু খেয়াল করো তোমরা, বাংলা ধাতুগুলো চেনার উপায় কি জানো? এই ধাতুগুলো না, যেগুলো হচ্ছে তোমার তুই বলে সম্বোধন করা যায় এমন কিছু শব্দ আছে। যেমন দেখো, এই যে চল, এটা একটা বাংলা ধাতু। ওকে, তারপর না, দাঁড়াও, আমি তোমাদেরকে একটু ভালো মতো লিখাই দিই। ধরো কর, হ্যাঁ, এই যে কর, তারপর ধরো ধর, হ্যাঁ, তারপর ধরো আখ, এই যে তুই আখ, হ্যাঁ, আখ। তারপরে ধরো আর কি হতে পারে, কর, ধর। আচ্ছা, তোমাদের আপাতত এই 3টা দিয়ে বুঝাই। এ দেখো, এগুলাকে না তুই বলে সম্বোধন করা যায় এমন কিছু শব্দ না এটা। যেমন তোমার বন্ধুকে বলো না, এই তুই এই কাজটা করতো, যদিও ওই করটা একটা ক্রিয়াপদ, বাট এখানে আমি বলতেছি তুই বলে সম্বোধন করা যায়, দেখতে লাগে এরকম যেই ধাতুগুলো আছে সেগুলো বাংলা ধাতু হয়। যেমন এখানে দেখো আক, আক কথাটার অর্থ কি জানো? এই আক থেকেই কিন্তু এই যে আকা শব্দটা হয়েছে, আকা, আ কা, ঠিক আছে? কিন্তু ওই যে অঙ্কন শব্দটা দেখি না, অঙ্কন মানেও তো কোনো কিছু আঁকা, তাই না? অঙ্কন, সেখানকার ধাতুটা কোনটা জানো? সেখানকার ধাতুটা হচ্ছে অঙ্ক। এই যে এইটা, এটা কিন্তু বাংলা ধাতু না, এটা কিন্তু সংস্কৃত ধাতু। বাট এই যে দেখো, যেটা বাংলায় আক সেটা সংস্কৃতে অঙ্ক। আপাতত একটু মাথায় রাখো আর কি। তাহলে এটা হচ্ছে বাংলা ধাতু ক্রি। যেটা বাংলা ধাতু কর সেটা সংস্কৃত ধাতু হচ্ছে ক্রি। যেটার বাংলা ধাতু ধর সেটা সংস্কৃত ধাতুটা কি জানো? ধ্রি। এগুলো তোমাদেরকে আমি এসএসসি এইচএসসি লেভেলে পড়াবো। আপাতত এই প্রশ্নটা একটু দেখো, এখান থেকে আরো প্রশ্ন আসতে পারে। এই যে এইটা, যে ধাতু কত প্রকার, তাহলে আমরা অ্যান্সার দিব ধাতু হচ্ছে 3 প্রকার, মৌলিক, সাধিত, যৌগিক। এবং ধাতু দিয়ে কি হয়? ক্রিয়াপদ তৈরি হয়। নিচের কোনটা অনুকার শব্দ? আচ্ছা, অনুকার শব্দ মানে কি বলো তো? অনুকার কথাটা আসছে কোত্থেকে? অনুকরণ থেকে, অনুকরণ, তাই না? আচ্ছা, এখন আমি যদি বলি তোমার অনুকরণ থেকে অনুকার শব্দটা আসছে, অনুকরণ মানে ফলো করা, হ্যাঁ। তুমি যদি কাউকে ফলো করো, তার মতো 100% কি হওয়া পসিবল? পসিবল না, কিন্তু কাছাকাছি যাওয়া পসিবল। স্বাভাবিক, তুমি তোমার একজনকে আইডল মানো, তার মতো কিন্তু হওয়া যায় না, তার কাছাকাছি হওয়া যায়, অথবা তার থেকে বেটার হওয়া যায়, তাই না? তাহলে এখন এই অনুকার দ্বিত্বটা কি জানো? আমরা জানি দ্বিত্ব মানে 2টা শব্দ পাশাপাশি বসে, পাশাপাশি বসে শব্দটা গঠন হয়। কিন্তু এই অনুকার দ্বিত্ব প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দটা একটু আলাদা হবে, কাছাকাছি হবে। তাহলে এখানে কাছাকাছি দেখো তো, এই ট্যাটা, এটা কি কাছাকাছি? এটা তো দুইটাই একই। এই কুটকুট, দুইটাই তো একই। কুহু কুহু, দুইটাই তো একই। এটা তো অনুকরণ হইতে পারে না, অনুকরণ করলে তো 100% একরকম হবে না। তাহলে এই যে দেখো, মিট মাঠ, অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কিন্তু মিট মিট, তাই না? এই যে মিট মিট হওয়ার কথা ছিল দ্বিত্ব শব্দ, কিন্তু এ দেখো প্রথম শব্দের অনুকরণে একদম 100% তো আমি পাবো না, আমি কাছাকাছি পাবো, তখন আমি পাইছি মাঠ। তাহলে অনুকার দ্বিত্ব হচ্ছে এগুলা। এবার একটু দেখো তো, গঠন অনুযায়ী শব্দ কত প্রকার? এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছে। এটা হচ্ছে 3 প্রকার। এটা তোমরা ইংরেজিতেও পড়বা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর বাংলা এটাকে বলি আমরা সরল বাক্য, সরল, জটিল এবং যৌগিক বাক্য। ওকে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটার দিকে আমরা একটু লক্ষ্য করি। বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টা? তোমরা বইতে গুনে একটু দেখবা 13টা। এটা একদম জ্ঞানমূলক মুখস্থ কোয়েশ্চেন।
এর পরের প্রশ্নটা দেখি, বাংলা ভাষায় বানানের বিশেষ কিছু কি আছে? এই যে নিয়ম আছে, বিশেষ কিছু নিয়ম আছে বাংলা ভাষায়। এই নিয়ম মেনটেন করে কিন্তু আমরা বানানগুলো লিখে থাকি। যেমন তৎসম শব্দের কিছু বানান আছে, আবার তদ্ভব শব্দের কিছু বানান আছে, বিদেশি শব্দের কিছু বানান আছে, এরকম আর কি। এরপরে কি, বাড়ি ও রাস্তার নম্বরের পরে কোন চিহ্নটা বসে? এটা কমা বসে। যেমন ধরো বাড়ি ও রাস্তার পরে যদি আমি বলি যে আমরা বাড়ি নাম্বার দিলাম, হ্যাঁ, যে বাসা নাম্বার কত, চিন্তা করো আমাদের অফিসের বাসা নাম্বার হচ্ছে 8, তাহলে আমরা যখন লিখি বাসা 8, হ্যাঁ, তারপর কি বলছে, রাস্তা নাম্বার, ধরো আমাদের রাস্তার নাম্বার হচ্ছে রোড 7, হ্যাঁ, রোড 7, তারপর লিখি যে ব্লক সি, তারপর আবার কমা দিয়ে লিখি যে মিরপুর 10। তাহলে কোনো ঠিকানা, রাস্তার নাম্বার, বাড়ির নাম্বার লেখার টাইম আমরা কি কি ব্যবহার করি? আমরা কমা ব্যবহার করি। দ্বিতীয় কোয়েশ্চেন, মানে পরে, বাংলা বানানের নিয়ম অনুযায়ী নিচের কোন বানানটি সঠিক? দেখো এখানে পঙ্কজ, হ্যাঁ, একটা লাইন আছে, পঙ্কজ কাননে। পঙ্কজ মানে কি? পদ্ম ফুল, তাই না? তাহলে এই যে এই বানানটা না হয়নি। কেন হয়নি? এই বানানটা আসবে আসবে পঙ্কজ। ওকে, এইটা রাইট বানান। আকাঙ্ক্ষা বানান এটা হয় না, আকাঙ্ক্ষা বানানে খিও আছে। যেমন দেখো এই বানানটা হচ্ছে আকাঙ্ক্ষা, এই যে আকাঙ্ক্ষা। এবার একটু দেখো তো ভয়ঙ্কর বানানে আবার ইও নাই, এখানে আছে অনুস্বার। তাহলে এই বানানটা কি? এই বানানটা হচ্ছে ভয়ঙ্কর। তাহলে কারেক্ট কোনটা? কঙ্কাল, এই বানানটা কারেক্ট, আদারওয়াইজ সব রং। বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না? আমরা জানি যে এই মূর্ধন্য স, এটা হচ্ছে তৎসম শব্দের বানানে হয়, তাই বিদেশি এবং তদ্ভব বা দেশি শব্দের বানানে আমরা মূর্ধন্য সটা দেখি না, এবং মূর্ধন্য নটাও আমরা মাঝে মাঝে দেখি না। অসীমবাবু বড় লোক, হ্যাঁ, এখন চিন্তা করো, আমি যদি বলি ফাহাদ স্যার বড় লোক মানুষ, তার গাড়ি বাড়ি সব আছে, বউ বাচ্চা সব আছে, আর ওই দিক দিয়ে ধরো আমি একজন গরিব মানুষ, হ্যাঁ, আমি একজন টাকার দিক থেকে ধরো খুবই ছোট বা খুবই ক্ষুদ্র মানুষ, হ্যাঁ, তাহলে এখানে কি বোঝানো হয়েছে বলতো? এখানে বোঝানো হয়েছে হচ্ছে ধনী, রিচ। এর পরবর্তী প্রশ্নটা দেখো, কি কারণে শব্দের অর্থের পরিবর্তন ঘটতে পারে? এটা একদম বইয়ের লাইন, যে নানা কারণে অর্থের পরিবর্তন ঘটতে পারে, অনেক কারণ থাকতে পারে এখানে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, মনের ভাব প্রকাশের প্রধান বাহনটা কি? আমরা জানি ভাষা। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব একে অপরের সাথে আদান প্রদান করি। কোন ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়ারূপের পূর্ণ রূপ ব্যবহৃত হয়? সর্বনাম এবং ক্রিয়ারূপ দেখো, নর্মালি আমরা লিখি তারা, হ্যাঁ, তারা। আচ্ছা, এইটা কি? এইটা একটা প্রোনাউন বা সর্বনাম, যেটাকে আমরা বলি, হ্যাঁ, সর্বনাম। আচ্ছা, এবার একটু দেখো, আমি লিখলাম করেছি, করেছি। ওকে, এইটা একটা কি? এইটা একটা ভার্ব বা ক্রিয়া। ওকে, এবার একটু চিন্তা করো, আমরা যখন সাধুরূপে কিছু লিখি, আমরা জানি সাধুরূপে ক্রিয়া এবং সর্বনামটা বড় হয়, সর্বনামে হয় এর ব্যবহারটা হয়। যেমন আমরা যারা বলি, সাধুরূপে গেলে যাহারা লিখতে হয়, তাহলে একটু রূপটা বড় হয়ে গেল না? দেখো তারা লিখছিলাম না, আমরা এখানে লিখবো এখন তাহারা। দেখো একটু বড় হয়ে গেল কিন্তু, তাহারা। এবার একটু চিন্তা করো তো, করেছি, করি আছি হয়ে গেল, এই যে রি ছি হয়ে গেল। তাহলে দেখো তো রূপটা পরিবর্তন হয়ে গেল না? তাহলে এই যে এইটা কোন রূপ, এইটা কোন রূপ, আর এইটা কোন রূপ? এইটা হচ্ছে চলিত রূপ, তাই না? আর এইটা হচ্ছে সাধু রূপ, সাধু রীতি। তাহলে দেখতে পাচ্ছি কোন ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়া পূর্ণরূপ ব্যবহৃত হয়? অ্যান্সার হবে এই যে সাধু রীতিতে। ওকে, ষষ্ঠী শব্দটার উচ্চারণ কোনটা? মনে রাখতে হবে তোমাদের একটা জিনিস, যে মূর্ধন্য স এটা একটা বর্ণ, এটা কিন্তু ধ্বনি না। মূর্ধন্য স উচ্চারিত হয় তালব্য স্বয়ের মতো করে অলওয়েজ। আর একটা জিনিস খেয়াল রাখবা, যখন ইংরেজি অক্ষর এস এর মতো উচ্চারিত হয় কোনো কিছু, তখন দন্ত স হয়, আর যখন এস এইচ এর মতো উচ্চারিত হয় কোনো শব্দ, তখন তালব্য স্বয়ের মতো হয়। এই টেকনিকটা একটু মাথায় রেখো তোমরা, হ্যাঁ, এই টেকনিকটা মাথায় রেখো, হেল্প পাবা তোমরা। দেখো তাহলে আমরা যখন ষষ্ঠী উচ্চারণ করি, কেউ কি ষষ্ঠী বলি? ষষ্ঠী বলি না, আমরা কি বলি? ষষ্ঠী। তাহলে দেখো এখানে তো স আছে দুইটা, এবং দুইটা সই দেখো একটু খেয়াল করে,
যে মূর্ধন্য স হলে তালব্য স হয়, এই পেটের ভিতরেও একটা মূর্ধন্য স আছে, তাও ওটাও তালব্য স হবে। আর উচ্চারণ রীতি লেখার টাইমে কখনো আমরা যুক্ত ব্যঞ্জন ব্যবহার করতে পারি না, তাহলে এটার উচ্চারণটা কি হবে দেখো তো? এটার উচ্চারণ কি ষষ্ঠী হবে? দেখো তো, ষষ্ঠী এটা হবে না, এটার উচ্চারণটা হবে ষষ্ঠী। তাহলে অ্যান্সার আসতেছে কিন্তু এটা, ষষ্ঠী। পরবর্তী কোয়েশ্চেন দেখি, তৎসম শব্দের সন্ধি কত প্রকার? আমরা জানি 3 প্রকার, স্বরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আচ্ছা, অন্বিত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা? অনু যোগ ইত। কোনটা হবে? এই যে অনু যোগ ইত, এইটা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো সবাই। আচ্ছা, এই ক্লাসগুলো একটু ভালো মতো তোমাদের করতে হবে। ক্লাসগুলো ভালো মতো করলে এমন না যে ধরো সব কিছু কমন পড়বে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসই তোমাদের কমন আসবে ইনশাআল্লাহ। এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, কোনো কিছুর নামকে কি বলা হয়? এই যে আমরা জানি আমাদের পদ 8-এর বই অনুসারে, হ্যাঁ, পদ প্রকরণের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে পদ পাবো হচ্ছে আমরা 5 প্রকার। কেমন কেমন পদ পাবো? একটা হচ্ছে বিশেষ্য পদ, আমরা জানি। একটা পাবো হচ্ছে বিশেষণ পদ, সর্বনাম, সর্বনাম পদ পাবা, সর্বনাম। তারপরে তোমরা পাবা হচ্ছে বিশেষণ পদ, তারপরে তোমরা পাবা হচ্ছে ক্রিয়াপদ, এবং লাস্ট তোমরা কি পাবা জানো? তোমরা পাবা হচ্ছে অব্যয় পদ। বাট যখন 9-10-এ উঠবা তখন দেখবা কি জানো, এই অব্যয় পদটা আর নাই, এই অব্যয় পদটা ভেঙে গেছে। ভেঙে কি হয়েছে জানো? 3টা আলাদা আলাদা পদ হয়েছে। কেমন? একটা পাবা তোমরা আবেগ, একটা পাবা তোমরা যোজক, একটা পাবা তোমরা অনুসর্গ। ঠিক আছে, অনুসর্গ, স্বর্গ, ওকে, অনুসর্গ বাবা। হ্যাঁ, এখন এই তো তোমরা বলে ভাই 8 প্রকার হবে, এখানে তো হয়ে গেল 7 প্রকার। হ্যাঁ, এর ভিতরে আরেকটা আছে, এই যে বিশেষণের একটা টাইপ আছে, যে বিশেষণের টাইপটাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। এই 8 প্রকার পাবা, বুঝছো? বা ইংলিশে এটাকে বলা হয় অ্যাডভার্ব। এই 8 প্রকার পাবা, বাট এসএসসির বই অনুসারে আমরা পাই হচ্ছে 5 প্রকার, মানে 8-এর বই অনুসারে। এখন একটু খেয়াল করো, আমাদেরকে বলছে যে কোনো কিছুর নামকে কি বলা হয়? এই যে কোনো কিছুর নামকে বলা হয় হচ্ছে বিশেষ্য পদ, এইটাকে নামপদও বলা হয়। আর বিশেষ্যের পরিবর্তে যেই পদটা বসে, পরিবর্তে, তাকে বলা হয় সর্বনাম পদ। এবং ক্রিয়াপদ কোনটা? যে পদ দ্বারা কোনো কিছু হওয়া, করা, ঘটা বোঝায়, হওয়া, করা অথবা ঘটা বোঝায়, তাকে বলা হয় হচ্ছে ক্রিয়াপদ। ওকে, এবার আসো, সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটা? আমরা জানি তোমাদের বই অনুসারে বিশেষ্য পদের যে প্রকারভেদগুলো আছে সেখানকার এক্সাম্পল দর্শন, এটা অ্যাকচুয়ালি ক্রিয়া বিশেষণের মধ্যে পড়ে, ক্রিয়া বিশেষ্যের মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, সমিতি এইটা হচ্ছে কালেকটিভ নাউন। সমষ্টি মিন্স হচ্ছে কালেকশন বা কালেকটিভ, এটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানেই কিন্তু সমষ্টিবাচক বিশেষণ। তাহলে অ্যান্সার আসতেছে কোনটা? অ্যান্সার আসতেছে এইটা। এবং এছাড়াও তোমার হতে পারতো পরিবার হতে পারতো, হ্যাঁ, তারপরে ধরো মিছিল হতে পারতো, হ্যাঁ, তারপরে ধরো বাহিনী হতে পারতো, হ্যাঁ, তারপরে ঝাঁক হতে পারতো, পাল হতে পারতো, ইত্যাদি। পর্বতটা কি জানো? পর্বতটা হচ্ছে কমন নাউন। কমন নাউন মানে কি? কমন নাউন মানে হচ্ছে জাতি অথবা সাধারণ নাম, জাতিবাচক বিশেষ্য। এবার একটু দেখো তো, মানুষ কোনটা? মানুষও তো জাতিবাচকের মধ্যেই পড়বে, কারণ মানুষ বলতে সামগ্রিক মানুষ্য জাতিকে বোঝায়। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেনের দিকে আসি, লক্ষ্য করি আমরা। আচ্ছা, বাক্যটির ক্রিয়া, কোন বাক্যটির ক্রিয়া সকর্মক ক্রিয়া? একটু লক্ষ্য করো, তোমরা একটু ভালো মতো খেয়াল করবা। হ্যাঁ, যে তোমাদের বই অনুসারে ক্রিয়াপদ ঢালাওভাবে 7 প্রকার দেওয়া, তাই না? কি কি দেওয়া? দেওয়া হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা। সমাপিকা ক্রিয়াতে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় বা বাক্যটা সম্পন্ন হয় আর কি। তারপরে আছে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, তারপরে কি আছে বলো তো? তারপরে কর্মের উপর ভিত্তি করে প্রথমে পাবো আমরা অকর্মক ক্রিয়া, অকর্মক। তারপরে আমরা পাবো সকর্মক, সকর্মক। তারপরে আমরা কি পাবো? তারপরে আমরা পাবো দ্বিকর্মক, দ্বিকর্মক। তারপরে আমরা পাই হচ্ছে তোমাদের বই অনুসারে হচ্ছে যৌগিক ক্রিয়া, হ্যাঁ, একটা পাই হচ্ছে যৌগিক ক্রিয়া, এবং আরেকটা পাই হচ্ছে
প্রযোজক ক্রিয়া। এছাড়াও নাম ক্রিয়া আছে, সংযোগ ক্রিয়া আছে, সরল ক্রিয়া আছে, এসএসসির বইতে অনেক কিছু পাবা। প্রযোজক ক্রিয়া, এই হচ্ছে সার্বিক ক্রিয়ার প্রকারভেদ। এখন একটু খেয়াল করো, পরীক্ষা যে কোনোভাবে কোয়েশ্চেন করতে পারে এবং সেই কোয়েশ্চেনগুলো এভাবে করতে পারে। তোমাদের চিন্তা করো, যদি সমাপিকা ক্রিয়া দিয়ে প্রশ্ন হয়, ধরো সে, আমি যদি দেই সে খুব সকালে, হ্যাঁ খুব সকালে উঠে, দেখো উঠে, হ্যাঁ বাজারে গেল, বা যা রে গেল। চিন্তা করো, এইটা একটা মাথা নষ্ট বাক্য দিছি। হ্যাঁ, সে খুব সকালে উঠে কই গেছে, বাজারে গেছে। এখন এই বাক্যে দুইটা ক্রিয়া আছে, কে বলতে পারবা দুইটা ক্রিয়া কোনটা? আমি বলে দেই তোমাদেরকে। একটা ক্রিয়া হচ্ছে দেখো উঠে, আরেকটা হচ্ছে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেখো সে খুব সকালে উঠে, যখন আমি এই বাক্যটা বললাম সে খুব সকালে উঠে, উঠে কি হয়েছে? সম্পূর্ণ মনের ভাব কিন্তু প্রকাশিত হয় নাই এই ক্রিয়াটা দ্বারা। এই ক্রিয়াটা দ্বারা কিন্তু সম্পূর্ণ ভাব কি হয়নি বলতো? প্রকাশ হয়নি। যেই ক্রিয়া দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয় না সেটাকে আমরা বলি অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এবার দেখো তো, গেল, বাজারে গেল, বাস আমি আমার মনের ভাবটা বুঝাই দিছি যে খুব সকালে উঠে সে কই গেছে, বাজারে চলে গেছে, ডান। তার মানে এইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, সমাপিকা ক্রিয়া। এইবার একটু খেয়াল করো, এই যে এই তিনটা বুঝবো কিভাবে? এই তিনটা বুঝার উপায় হচ্ছে, প্রথমত একটা বাক্যের প্রধান তিনটা অংশ থাকতে পারে। একটাকে বলা হয় কর্তা, একটাকে বলা হয় কর্ম, একটাকে বলা হয় ক্রিয়া। মানে ইংরেজিতে আমরা পড়ছি না বলো, যে এই যে সাবজেক্ট, হ্যাঁ অবজেক্ট, আর এই যে ভার্ব, ইংরেজিতে আমরা পড়ছি না সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাংলায় সেটা কর্তা কর্ম ক্রিয়া। এখন কথা হচ্ছে তুমি কর্তা চিনবা কিভাবে আর কর্ম চিনবা কিভাবে? তুমি যদি চিনে যাও তাহলে যে কোনো বাক্যের কর্ম তুমি বের করতে পারবা। খুবই সিম্পল সিস্টেমটা কি জানো? মনে রাখবা, কোনো বাক্যের ক্রিয়াকে, হ্যাঁ ক্রিয়া তো খুঁজে পাওয়া যায়, কোনো বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করবা, ক্রিয়াকে প্রশ্ন করবা, হ্যাঁ প্রশ্ন করবা। কি দ্বারা প্রশ্ন করবা জানো? কে অথবা কারা দ্বারা। যদি অ্যান্সার আসে তাহলে সে বাক্যে তুমি কর্তা পাবা। আর যদি কোনো বাক্যের ক্রিয়াকে প্রশ্ন করো কি বা কাকে দ্বারা, কি অথবা কাকে দ্বারা, তুমি সেই বাক্যে কর্ম খুঁজে পাবা। কি পাবা? কর্ম খুঁজে পাবা। একটা বাক্য দিয়ে আমি তোমাদেরকে বুঝাই। হ্যাঁ, ধরো এইখানে একটা বাক্য দিলাম যে শিক্ষক, চিন্তা করো এখানে বাক্যটা দিচ্ছি, শিক্ষক ছাত্রকে বই দিলেন, তাই না? এইবার একটু খেয়াল করো, শিক্ষক ছাত্রকে বই দিলেন। আচ্ছা, এই বাক্যে ভার্ব কোনটা বলো তো? খুব ইজি, এই যে এটা, হ্যাঁ হওয়া করা ঘটা, কিছু একটা করছে, দিছে, বই দিছে। তাহলে এবার একটু দেখো তো, যেহেতু বই দিল, শিক্ষক কাকে বই দিল? ছাত্রকে বই দিল, এটা ভার্ব। আচ্ছা, আমি এখন এই বাক্যে কর্ম এবং কর্তা খুঁজে বের করার চেষ্টা করব। তো কর্তা যদি খুঁজে পেতে চাই, আমি ক্রিয়াকে প্রশ্ন করব কারা দিল। তো কারা দিল দিয়ে তো অ্যান্সার আসে না, শিক্ষক তো একজন, তাই আমি প্রশ্ন করছি কে দিল। যখন আমি কে দিল দ্বারা প্রশ্ন করলাম তখন অ্যান্সার আসলো শিক্ষক। তার মানে ইনি এই বাক্যের কর্তা বা সাবজেক্ট। ওকে, এবার আমি ভার্বকে প্রশ্ন করি কি দিল। দেখো তো কি দিল, কি বই দিল, এই যে কি দিল, বই দিল। তার মানে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্ম পাওয়া যায়। কাকে দিল, এই দেখো কাকে দ্বারা প্রশ্ন করেও আমি আরেকটা অ্যান্সার পাইছি। তার মানে এই বাক্যে কর্ম কিন্তু দুইটা, অবজেক্ট দুইটা, একটা বই একটা ছাত্র। ঠিক আছে, তাহলে এবার একটু লক্ষ্য করো, আমরা তো বুঝে গেছি যে কর্ম কাকে বলে বা কর্ম জিনিসটা কি বা কর্মটা কি। দেখো তখন এই যে ভার্বটা আছে না, এই ভার্বটাকে কি বলবো আমরা জানো? এই যে এই ভার্বটাকে দ্বিকর্মক ক্রিয়া পাবো। দ্বি মানে কি? দ্বি কথাটার অর্থ কি? দ্বি মানে দুই, দ্বি মানে দুই, কারণ এই ক্রিয়ার দুইটা কর্ম আছে। ঠিক আছে, আর যদি একটা কর্ম থাকে তাহলে সেটাকে আমরা বলবো সকর্মক ক্রিয়া। যেমন সে বই পড়ে, সে বই পড়ে। দেখো ভার্বকে প্রশ্ন করো কি পড়ে, অ্যান্সার আসে বই পড়ে, বই। হ্যাঁ, কাকে পড়ে, অ্যান্সার আসে না। তার মানে এই যে যদি একটা কর্ম থাকে সেটা সকর্মক ক্রিয়া। এবার একটু চিন্তা করো, যদি কোনো কর্মই না থাকে, যেমন সে স্বপন লিখছে, কি লিখছে? নো অ্যান্সার। কাকে লিখছে? নো অ্যান্সার। তার মানে এই বাক্যে একটু যদি খেয়াল করো, এটা কিন্তু
তোমার হচ্ছে কি জানি অকর্মক ক্রিয়া, অ মানে নাই, হ্যাঁ, অকর্মক ক্রিয়া। আসো এবার দেখো, এই যে শিশুটি হাসে, কি হাসে, কাকে হাসে, তার মানে এটাও অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, মানে এই ক্রিয়াগুলো হচ্ছে অকর্মক। হ্যাঁ, এবার দেখো স্বপন চিঠি লেখে, কি লেখে, চিঠি, এইটা তো কর্ম, তার মানে অ্যান্সার আছে এটা। খুব সিম্পল। ওকে, ধাতু কত প্রকার একটু আগে আমরা পড়লাম না, ধাতু হচ্ছে 3 প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু আর যৌগিক ধাতু। দ্বিরুক্ত শব্দ কত প্রকার বলো তো? দ্বিরুক্ত শব্দ 3 প্রকার, 3 প্রকার, শব্দের, পদের এবং ধন্যাত্মক। আচ্ছা এবার একটু দেখো তো, হাতিগুলো আকাশে উড়ছে। আচ্ছা আমরা জানি বাক্যের 3টা গুণ থাকতে হবে। প্রথম গুণটা হচ্ছে আকাঙ্ক্ষা, এক্সপেক্টেন্সি, ইংলিশে এটাকে বলা হয় আর কি, আকাঙ্ক্ষা। তারপরে কি বলতো? আসক্তি, আসক্তি। তারপরে কি বলতো? যোগ্যতা, তাই না? আচ্ছা একটু খেয়াল করো এবার, যোগ্যতা। এখন আকাঙ্ক্ষা মানে কি জানো? আকাঙ্ক্ষা মানে শোনার ইচ্ছা, শোনার ইচ্ছা। ওকে, যে ধরো আমি বললাম আমি তোমাকে, চিন্তা করো কেউ এসে আমাকে বলছে হঠাৎ করে, হ্যাঁ আমি তোমাকে, এটা বলছে, তা আমি মনে মনে ভাবতেছি সে এসে আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে কি বললো জানো? কিছুই বলে নাই, আমি তোমাকে বলে চলে গেল। আমার তো রাতের ঘুম হারাম হয়ে গেল, আমি তো রাতে ঘুমাতে পারছি না, বুকের ভিতরে চিনচিন করতেছে যে আয় হায় রে, সেই সুন্দরী নারী আমাকে এসে বললো আমি তোমাকে, তারপর চলে গেল, তার মানে হয়তো বা কাল এসে সে আমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি। এখন দেখো আমার কি, তার কথা শোনার একটা আগ্রহ আমার মনে জাগছে, তাই আকাঙ্ক্ষার জিনিসটা হচ্ছে শোনার ইচ্ছা বা আগ্রহটা। তো এটা একটা বাক্যের গুণের মধ্যে পড়ে, একটা সার্থক বাক্যের গুণের মধ্যে পড়ে। ধরো পরদিন সে এসে বলল আমি তোমাকে দেখতে পারি না, আই হেট ইউ, তখন আমার মনটা ভেঙে যাবে না? তো দেখো এই কারণে বাংলা ক্লাস করতে হবে, বাংলা ক্লাস করলে মনের ভাব সুন্দর মতো প্রিয় মানুষের কাছে তোমরা পৌঁছে দিতে পারবা। আচ্ছা তাই আকাঙ্ক্ষা গেল। আসক্তি কথাটার অর্থ কি জানো? আসক্তি কথাটার অর্থ হচ্ছে সুশৃঙ্খল, সুশৃঙ্খল। ওকে, সুশৃঙ্খল পদবিন্যাস, পদবিন্যাস মানে কি, যে একটা বাক্য সাজায় লিখতে হয়, প্রত্যেকটা পদ সাজায় লিখতে হয়। যেমন ধরো আমি এখানে লিখলাম সে মাছ, মাছ থেকে বাজার আনলো। এবার একটু দেখো তো, আনলো, এই বাক্যটা, এই বাক্যটাই না আসক্তি, বা এটাকে বলা হয় কম্প্যাটেবিলিটি, যতদূর সম্ভবত ইংলিশে, আমি ভুলও করতে পারি। এটা কথাটার অর্থ হচ্ছে যে সুশৃঙ্খল পদবিন্যাস। দেখো সে মাছ থেকে বাজার আনলো, এটা কি হয়? নাকি সে বাজার থেকে মাছ আনলো বলো তো? এটা এরকম হওয়ার কথা না, সে বাজার, এই যে দেখো বাজার থেকে কি আনলো, মাছ আনলো, এমন হওয়ার কথা ছিল না বলো তো? এই ব্যাপারটা এরকম। আমি কেন চিকন জানো? মানুষ বলে তুই চিকন কেন এত, আমি বলি আমি কেমনে চিকন হইলাম? আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু বলতেছে যে আমি চিকন, তাই আমার মনে হয় রক্তে শরীরের পরিমাণ কম। তাহলে দেখো এটা কি পসিবল যে রক্তে, রক্তে শরীরের, শরীরের পরিমাণ, পরিমাণ কি কম? এটা কি সম্ভব? হ্যাঁ বলো তো, এটা সম্ভব না? শরীরে রক্তের পরিমাণ কম, অবশ্যই শরীরে রক্তের পরিমাণ হবে। আবার ইংলিশে এই জিনিসটা এরকম হতে পারে না, দেখো তো, পিলার ইজ দ্য ফেলিয়ার অফ সাকসেস, সাকসেস ইজ দ্য পিলার অফ ফেলিয়ার। দেখো উলট পালট হয়ে গেল না? তার মানে সুশৃঙ্খল পদবিন্যাস কি হয়েছে? হয় নাই। তাহলে এটা হচ্ছে আসক্তি। এবার যোগ্যতাটা কি? যোগ্যতা হচ্ছে একটা অর্থ থাকতে হবে জিনিসটার। যেমন ধরো কেউ যদি বলে যে গরু, হ্যাঁ গরু আকাশে, আচ্ছা গরু বানান কিন্তু এইভাবেও আমরা লিখি আর কি, দেখো এইভাবেই লিখি সবাই, গরু আকাশে, আকাশে কি হয়? উড়ে, গরু আকাশে উড়ে। এটা কি সম্ভব? পাখিরা ঘাস খায়, দিলাম এটা, হ্যাঁ যে পাখিরা, পাখি, পাখি ঘাস খায়। এটা কি হয় বলো তো? এটা হয়? হয় না। তার মানে এই সকল বাক্যের যোগ্যতা নাই কোনো, বা অর্থটা মানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হয় নাই। তাহলে এখানে বলছে হাতিগুলো আকাশে ওড়ে, হাতি আকাশে ওড়ে না পাখিরা আকাশে ওড়ে? পাখিরা না। তার মানে এই বাক্যে কোনটার অভাব আছে? এই বাক্যের যোগ্যতার অভাব আছে। তাহলে একটা সার্থক বাক্যের গুণ কয়টা? একটা সার্থক বাক্যের গুণ হচ্ছে 3টা, 1 2 3। এবার একটু খেয়াল করো,
উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন চিহ্নের ব্যবহার করা হয়? এটা একটা ফাটাফাটি কোয়েশ্চেন করছে। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে বলি বাংলা ভাষায়, বাংলা ভাষায় দিলাম, বাংলা ভাষায় সন্ধি দিলাম, হ্যাঁ, সন্ধি 3 প্রকার, 3 প্রকার এভাবে লিখলাম, হ্যাঁ। এরপরে এই যে দেখো উদাহরণ দিচ্ছি আমি, উদাহরণ দেওয়ার টাইমে এই যে 2টা ডট, এটাকে কি বলা হয়? একটা আরেকটার উপরে থাকলে এটারে বলা হয় হচ্ছে এই যে কোলন, হ্যাঁ। কত প্রকার? 3 প্রকার। যেমন ধরো এখানে লিখলাম স্বর, তারপরে লিখলাম ব্যঞ্জন, হ্যাঁ, ব্যঞ্জন, তারপরে লিখলাম হচ্ছে বিসর্গ। এই যে এভাবে চিন্তা করো, এই যে এভাবে। আচ্ছা, অভিধানে শব্দগুলো কিভাবে সাজানো থাকে বলতো? বর্ণানুক্রমিকভাবে, বর্ণানুক্রমিকভাবে, বর্ণ অনুসারে অভিধানে শব্দগুলো সাজানো থাকে। বোঝা গেল তোমাদের? আচ্ছা, যদি বোঝা যায় ভেরি গুড। ওকে, এবার একটু আসো, এবার দেখো তো এখানে কি বলছে? মাথা যার ব্যথা তার, আহা, মানে প্রবলেম যার সেই এটার সমাধান করবে, ঠিক আছে? যার যার প্রবলেম তার তার। দেখো মুন্ডু, মুন্ডু মানে কি? মুন্ডু মানে হচ্ছে মাথা। একটা আছে নৃ মুন্ডু মালিনী, হ্যাঁ, ওই যে কালী দেবী আছে না, এটা বেগম রোকেয়ার একটা খুব সুন্দর প্রবন্ধ আছে অর্ধাঙ্গী, সেখানে নৃ মুন্ডু মালিনীর কথা বলা আছে। নৃ মানে কি? মানুষের। মুন্ড মানে কি? এই যে খোপরি বা মাথা। মালিনী মানে অধিকারিণী। আচ্ছা, পড়াবো তোমাদেরকে। তামার বিষ শব্দটার অর্থটা কি বলতো? অর্থের কুপ্রভাব, অর্থের কুপ্রভাব। যখন মানুষ মানে ভালো পথে থাকে, অর্থ যখন আসে তখন বিগড়ে যায় না, এটাকে বলা হয় তামার বিষ। মানুষ জন্মের পর থেকে কার কাছে কথা শেখে? প্রথমেই মায়ের কাছ থেকে শেখে, মায়ের, হ্যাঁ, মায়ের। এটা বইয়ের লাইন। পরবর্তী কোয়েশ্চেন দেখো, ধ্বনির সাথে কিসের সংশ্লিষ্টতা থাকে না? অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকে না ধ্বনির সাথে। ওকে, অর্থের হবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ কয়টা? আচ্ছা, একটু খেয়াল করো। আমরা জানি বাংলায় স্বরবর্ণের সংখ্যা 11টা, ওকে, আর স্বরধ্বনির সংখ্যা কিন্তু 7টা। এটা হচ্ছে বর্ণ আর এটা হচ্ছে কি? ধ্বনি, ওকে। আচ্ছা, বা মৌলিক স্বরধ্বনি আর কি, যেটাকে বলি। এখন বলছে স্বরবর্ণের লিখিত রূপ কয়টা? 2টা। একটা হচ্ছে পূর্ণরূপ, একটা হচ্ছে পূর্ণরূপ, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপকে আমরা বলে থাকি হচ্ছে কার, হ্যাঁ, সংক্ষিপ্ত রূপকে আমরা বলে থাকি কার বর্ণ। তার মানে অ্যান্সার আসতেছে কয়টা? অ্যান্সার আসতেছে এই যে 2টা, এই যে 2টা, একটা সংক্ষিপ্ত রূপ আর একটা পূর্ণরূপ। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। বাট কিসের মিলন? 2টা ধ্বনির মিলন, ওকে, 2টা ধ্বনির মিলন। পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু তাকাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে কোনটি গঠিত হয়? ধ্বনির অর্থপূর্ণ মিলনে শব্দ গঠিত হয়, শব্দ। আর বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলা হয়। বাক্যে ব্যবহৃত শব্দ, হ্যাঁ, তাকে বলা হয় পদ। আর বাক্য কি? এক বা একাধিক শব্দ নিয়ে মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। এক বা একাধিক, একাধিক পদের বা শব্দের সমষ্টি, ওকে, শব্দের সমষ্টি। ওকে, ফাইন, আসো, সমষ্টি। আচ্ছা, পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করাকে কি বলে? লিঙ্গান্তর, নাকি লিঙ্গ তেপান্তর, নাকি লিঙ্গ রূপান্তর? লিঙ্গ রূপান্তর, হ্যাঁ, এটা কি দুষ্টুমি কথা বলছে না? এটা তো হবে না। লিঙ্গ অনন্তর, ও মাই গড, এটাও হবে না, এটাও হবে না। তাহলে হবে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন, হ্যাঁ, পরিবর্তন। মনে রাখবা, কোনো পদের শেষে অন্তর থাকে, তেপান্তর বাদে যে কোনো পদের শেষে অন্তর থাকা মানে হচ্ছে বুঝাইছে অন্য লিঙ্গ, অন্য লিঙ্গ। তার মানে ধরো তোমার কাছে যদি দেওয়া থাকে যে শিক্ষক, তুমি লিখবা শিক্ষিকা, এটা হচ্ছে লিঙ্গান্তর বা অন্য লিঙ্গে রূপান্তর করা। ওকে, এবার একটু দেখো, ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু বলা হয়। আমরা জানি এটা। ক্রিয়া কোন, আচ্ছা, যে ক্রিয়া কোনো অনির্দিষ্ট কালে ঘটেছে তার কালকে কি বলা হয়? দেখো, ঘটমান অতীত মানে অতীতে যেটা চলতেছিল, চলছিল, তাই না? এই যে চলছিল, আচ্ছা, সেটা হচ্ছে ঘটমান। পুরা ঘটিত মানে অতীতে অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে এমন কিছু, আগেই শেষ হইছে এমন কিছু, হ্যাঁ। আর নৃত্যবৃত্ত অতীত কোনটা? অতীতের রেগুলার তুমি কিছু করতা, ধরো আমি রেগুলার ক্রিকেট খেলতাম, খেলতাম, এখন তো খেলি না,
অতীতে রেগুলার করতাম, তার মানে এটা অতীতের রেগুলার ঘটনা। রেগুলার রেগুলার ঘটনা, অতীতের রেগুলার ঘটনা। তাহলে এই তিনটা তো হচ্ছে না, এইটাই হবে, কারণ বাকি তিনটা সংজ্ঞা তো আমি পাশাপাশি লিখে দিছি। দ্বিরুক্ত শব্দ বিভাজনের সঠিক উত্তর কোনটা? এই যে তিন প্রকার না, একটা হচ্ছে পদের দ্বিরুক্তি, শব্দের দ্বিরুক্তি, ধন্যাত্মক দ্বিরুক্তি। এবার দেখো, এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে কি বলে বলো তো? শব্দ বলে, শব্দ। একটু আগেই সলভ করছি আমরা। যেসব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেসব পদকে কি বলা হয়? দেখো, মনের ভাব যেসব পদের সাহায্যে, তাহলে এখানে বলছে না যেসব পদ, তাহলে যেসব পদ মানে কি একটা পদ হবে বলো তো? যেসব পদ মানে তো অনেকগুলা পদ, তাই না? যেসব বলতে তো বলেই দিছে অনেকগুলা পদ। তাহলে এক বা একাধিক পদের সাহায্যে যখন মনোভাব বা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেটাকে কি বলে? বাক্য বা সেন্টেন্স বলি। পরবর্তী কোয়েশ্চেনটা কি? প্রতিটি বাক্যের কয়টা অংশ থাকে? দুইটা। একটা অংশকে বলা হয় উদ্দেশ্য, আরেকটা অংশকে বলা হয় বিধেয়। বিধেয়। মনে রাখবা, এই উদ্দেশ্য অংশটাই কিন্তু কর্তা, হ্যাঁ, আর এই বিধেয় অংশের ভিতরেই কিন্তু কর্ম প্লাস ক্রিয়াটা থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বুঝাই, ধরো আমি দিলাম যে চিন্তা করো, এই যে ধরো পরিমণি, হ্যাঁ, দেখো এই যে আমাদের প্রিয় একজন নায়িকা আছে না, পরিমণি কি করতেছে দেখো তো? বই পড়ে। পরিমণি বই পড়ে, বই পড়ে। এখন একটু চিন্তা করো, কার সম্পর্কে কথা বলতেছি আমরা বলো তো? আমরা পরিমণির সম্পর্কে কথা বলতেছি। তার মানে যার সম্পর্কে কথা বলি সেই তো আমার উদ্দেশ্য, তাই না? সেই কি? সেই আমার উদ্দেশ্য না? আর উদ্দেশ্য যা করে, কি করে? বই পড়ে। তার মানে এইটা আমার বিধেয়। তাহলে একটা বাক্যে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। এবং বিধেয় অংশের ভিতরে কি থাকে? কর্ম ক্রিয়া থাকে। একটু আগে আমরা কর্ম বের করতে পারছি না, যে ক্রিয়াকে যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, তাহলে আমরা কর্ম পাবো। যেমন দেখো কি পড়ে, এই যে দেখো বই পড়ে, তার মানে এটা কর্ম, এইটা ক্রিয়া। তার মানে বিধেয় অংশের ভিতরে কি কি থাকে? কর্ম এবং ক্রিয়া থাকে। আর উদ্দেশ্যটাই কিন্তু কর্তা, যে কে পড়ে? পরিমণি পড়ে। ডান। তাহলে অ্যান্সার আসতেছে কোনটা? অ্যান্সার আসতেছে একটা বাক্যের অংশ থাকে হচ্ছে দুইটা। হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার। এবার একটু দেখো তো, ভাষা শুদ্ধ রূপে লিখতে হলে সেই ভাষার কি জানা দরকার? সেই ভাষার বলো তো, শুদ্ধভাবে লিখতে হলে বানান জানতে হবে, নাই তো সেই ভাষা তুমি লিখতে পারবা না। বলো তো, লিখতে কি পারবা? পারবা না। যেমন ওই যে আমরা লিখি না, ধরো একটা স্টুডেন্ট আমাদেরকে বলছে, কি বলছে জানো? স্যার, হ্যাঁ, এই যে লেখছে দেখো স্যার। আপনার, এ দেখো আপনার কেমনে লিখছে? আপনের, হ্যাঁ। পাশে আসি লেখছে, এমনি লেখছে দেখো, পাশে আসি, এটা লিখছে। এখন বলো তো, এইটা বলতে আমি কি বুঝবো? স্যার আপনার পাশাই আছি, এটা বুঝবো না। দেখো তো, তার মানে তুমি যদি একটা ভাষা সম্পর্কে ভালো মতো আইডিয়া রাখতে চাও, তাহলে সেই ভাষার কি সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে? অবশ্যই বানান সম্পর্কে, বানান। ওকে, পরবর্তী কোয়েশ্চেন দেখো, নতবিধানের নিয়ম অনুসারে কোন শব্দটি অশুদ্ধ? দেখো এই যে রামায়ণ, রামায়ণ বানান হচ্ছে এইরকম, রামায়ণ, হ্যাঁ, রামায়ণ। রামায়ণ একটা কি? রামায়ণ একটা মহাকাব্য। এটা তোমরা হয়তো বা অনেকেই পড়বা, অনেকেই আবার ধারণা রাখো, বা অনেকে পড়বা না। আচ্ছা, নিপাতনে সিদ্ধ স এর ব্যবহার হয়েছে কোনটিতে? নিপাতনে সিদ্ধ স এর ব্যবহার হয়েছে এই ভূষণটাতে। পরবর্তী কোয়েশ্চেনের দিকে আসো তো, কোনটি মৌলিক স্বরধ্বনি বলো তো? আচ্ছা আমি তোমাদেরকে বলি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা, তাই না? একটা হচ্ছে অ, তারপর হচ্ছে আ, তারপর হচ্ছে রস্বই, তারপর হচ্ছে দীর্ঘই, তারপরে হচ্ছে সরি 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 কি বলি, রস্য উ, তারপরে হচ্ছে এ, তারপরে এ, তারপরে ও। কয়টা হলো? সাতটা না? এই সাতটা বাইরে, এই সাতটার বাইরে যা আছে সেগুলোই হচ্ছে যৌগিক, আর এগুলো হচ্ছে মৌলিক। তাহলে এখানে কি দিছে? মৌলিক স্বরধ্বনি কোনটা? অবশ্যই এইটা মৌলিক স্বরধ্বনি, কারণ এই দীর্ঘ উ, এটা রস্য উ এর মতো উচ্চারিত হয়, তাই এটা শুধুই বর্ণ, ধ্বনি না। আবার এটা দেখো, এটাকে ভাঙলে দুইটা জিনিস পাবা, ও যোগ ই পাবা, আর এটাকে ভাঙলে ও যোগ উ পাবা। বুঝা গেল? সিম্পল, ভেরি সিম্পল। এবার কি বলছে দেখো, ল ফলার উদাহরণ কোনটা? এই যে এখানে ন ফলা আছে, ন ফলা, এখানে ম ফলা আছে, ম ফলা, এই যে ল ফলা, ফলা। ওকে, আর এইখানে রেফ আছে, রেফ, রেফ। তাহলে অ্যান্সার আসতেছে এইটা। শব্দের শেষে আ প্রত্যয় যোগে
গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটা? আ প্রত্যয়, প্রত্যয় মানে এক্সট্রা অংশ। একটু দেখো, রূপবান, এখানে বান যুক্ত হয়েছে, এটা স্ত্রী তো না। গরিয়ান, আন যুক্ত হয়েছে, তাই না? আন। আচ্ছা, সরলা, এই যে আ, সরল থেকে সরলা, কারণ নেতা এটা তো নি থেকে যুক্ত হয়েছে কি জানো? তা অথবা ত্রিচ প্রত্যয়, তাহলে অ্যান্সার আসতেছে এই যে সরলা। এবার পুরাঘটিত অতীতকালের, পুরাঘটিত অতীতকালের উদাহরণ কোনটা? যেটা আগে, অনেক আগে ঘটেছিল, অনেক আগে, তাই না? আমি স্কুলে গিয়েছিলাম, এটা হয় কারণ এটা অনেক আগে গেছিলাম। বইটি পড়েছিলাম, আমি দেখেছিলাম, মানে মনে রাখতে হবে এ ছিলাম ক্রিয়া বিভক্তি যদি যুক্ত থাকে ধাতুর সাথে এ ছিলাম, হ্যাঁ, তবে মনে রাখবো ওটা পুরো ঘটিত, তার মানে উপরের সব কটি কি হচ্ছে? সঠিক হচ্ছে। সন্ধির সাহায্যে কোনটি গঠিত হয়? গঠিত হয়েছে। আচ্ছা, এখানে বরণ থেকে হয়েছে বরণীয়, ইও প্রত্যয় যুক্ত হয়েছে, এটার আগে সুযুক্ত হয়েছে, উপসর্গ যুক্ত হয়েছে, এটা প্রত্যয়, পরে যেটা যুক্ত হয় এটা উপসর্গ, আগে যেটা যুক্ত হয় উপসর্গ। হ্যাঁ, কাদন, অন, এখানে প্রত্যয় যুক্ত হয়েছে পদের শেষে, এটা প্রত্যয়, শেষে যেটা যুক্ত হয় প্রত্যয়। তাহলে অ্যান্সার কোনটা? এই যেটা পদ যোগ হতি, পদ যোগ হতি, এই দুইটা মিলে হয়েছে হচ্ছে এটা সন্ধির নিয়ম অনুসারে যুক্ত হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, লোকটি ধনী কিন্তু কৃপণ, এটা কোন ধরনের বাক্যের উদাহরণ? এই যে কিন্তু আছে না, কিন্তু থাকলেই তো যৌগিক বাক্য হয়ে যায়। কোন বাক্য হয়? যৌগিক বাক্য হয়ে যায় বা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। তাহলে এটা কোন বাক্যের উদাহরণ? যৌগিক বাক্য। নিচের কোন বানানটি সঠিক একটু দেখি। আচ্ছা, মনে রাখো ইংরেজি শব্দের বানান, হ্যাঁ একটু খেয়াল করো, ইংরেজি মনে রাখবে এভাবে, ইংরেজি শব্দের বানান বা বিদেশি শব্দের বানান আর কি, অথবা দেশ জাতি ভাষা, দেশ জাতি আর ভাষা, এই সকল বানানে অলওয়েজ হ্রস্বইকার হয়। এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, তাই না? একটা এক্সেপশন আছে, একটা না তিনটা। কি কি জানো? দেখো, শ্রীলঙ্কা বানান এটা কিন্তু দীর্ঘইকার দিয়ে আমরা লিখি, হ্যাঁ, কারণ শ্রী মানে সুন্দর। চীন, এইটা কিন্তু আমরা দীর্ঘইকার দিয়ে লিখি, কারণ রস্বইকার যুক্ত চীন হচ্ছে ধাতু, ওই যে চিনতে পারার মূল শব্দটা চীন, এই কারণে ওটা ক্রিয়ার মধ্যে দিয়ে দিছি, আর এই চীনটা আমরা রাখছি হচ্ছে দেশের নামের বানানে। আরেকটা দেখো মালদ্বীপ, কারণ দ্বীপ বানান তো দীর্ঘইকার দিয়ে, তাই না? এই তিনটা দেশ বাদে 1 2 3 যত দেশ জাতি ভাষা আছে সব ক্ষেত্রে হ্রস্বইকার, তার মানে ইরাকি এই বানানটা সঠিক, তুর্কি এই বানানটা ভুল, কারণ এই বানানটা হওয়ার কথা তুর্কি। জানুয়ারি এই বানানটা হ্রস্বইকার যুক্ত হওয়ার কথা, কারণ এটা তো ইংরেজি শব্দ, তাই না? গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে যেই মাসটা আসে। লাইব্রেরি এটাও ইংরেজি শব্দ, তাহলে এটাও হবে লাইব্রেরি। ওকে, এখন কিছু কিছু জাতির বানান আছে, যেমন দেখো ইও প্রত্যয় যোগে, যেমন ভারতীয়, এই সকল বানান কিন্তু দীর্ঘইকার যুক্ত, ভারতীয়, এশীয়, ইউরোপীয়, হ্যাঁ, এটা একটু মনে রেখো। প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে কি ব্যবহার হতে পারে? এই যে অনুস্বার ব্যবহার হতে পারে, এটা বানানের একদম শেষে পাবা। অভিধানে ব্যবহৃত জ এর বর্ণনাক্রম কি? জ এর পরে কি হয় এই বর্ণ অনুক্রম চাইছে তোমার কাছে, তোমরা কি পারবা? সবারই পারার কথা, কারণ কি বলি, কারণ জ, দেখো জ এর পরে, হ্যাঁ সরি একটু খেয়াল করো, এই যে জ, জ এর পরে দেখবা অন্ত্যস্ত অ আছে, হ্যাঁ, জয়ের পরে কি আছে? অন্ত্যস্ত অ আছে, তারপর কি আছে দেখো র, র এর পরে কি আছে? র এর পরে আছে হচ্ছে ল, তারপর কি আছে তোমাদের অপশনে দেখো তালব্য স, তাই না? তালব্য স, ও সরি, ল এর পরে আছে হচ্ছে তালব্য স, ল এর পরে আছে তালব্য স, আর লাস্টেরটা কি? তালব্য স এর পরে আছে হচ্ছে মূর্ধন্য স। এইভাবে কিন্তু অভিধান বা অভিধানকে আমরা বলি হচ্ছে ডিকশনারি, ডিকশনারিতে কিন্তু এইভাবে সাজানো আছে, বুঝছো? ঠিক আছে, আসো এই বর্ণনাক্রম থেকে প্রশ্ন হতে পারে। অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয় সেটা কোন হরফে? হরফ মানে তোমার হচ্ছে কি বলে এটারে, ফন্ট, হ্যাঁ, কেমন থাকে? বোল্ড করা থাকে, এই যে মোটা হরফে, সরি মোটা হরফে। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু তাকাই। সাধারণ অর্থের বাইরে বিশেষ অর্থ প্রকাশ করে কোনগুলো বলতো? বাগধারা, এই যে বাগধারা, যেমন ধরো এই যে 9 6, চিন্তা করো এই 9 6, এটা তো সংখ্যা, সাধারণ অর্থে সংখ্যা না, বাট 9 6 বলতে কি জানো? 9 6 বলতে অপচয় বোঝায়, অপচয়। দ্যাট মিনস আমরা বুঝতে পারতেছি
যে জায়গায় একটা বিশেষ অর্থ প্রকাশিত হয়েছে। যত এর বিপরীত শব্দ তত, যত তত। ওকে, আচ্ছা, যত গর্জে তত বর্ষে না। উপকার, উপকারের বিপরীত শব্দ কোনটা? উপকারের বিপরীত শব্দ বলতো অপকার। অপকার, উপকার, অপকার। আচ্ছা, আর অসম্মান, এটা সম্মানের বিপরীত শব্দ হচ্ছে অসম্মান, তাই না? সম্মানের বিপরীত শব্দ হচ্ছে অসম্মান। এবার একটু খেয়াল করো। ওকে, পরবর্তীটা দেখি একটু। আচ্ছা, অপূর্ণ অর্থে কোন কাঁচাটা হয়েছে তোমাদের বই অনুসারে? এই যে কাঁচা ঘুম মানে কি? তোমার ঘুমটা পূর্ণ হয় নাই, বুঝছো? তুমি কাঁচা ঘুম মানে আমার ঘুমটা অনেক কাঁচা ছিল, এমন অবস্থায় ঘুমটা ভেঙে গেছে, দ্যাট মিন্স কাঁচা ঘুম। এবার একটু আসো, শব্দের শুদ্ধ রূপ কোনটি, শুদ্ধ বানান কোনটি, তা কে জানিয়ে দেয়? অভিধান জানিয়ে দেয়। ডিকশনারি আমাদেরকে জানায় এগুলা। অভিধান মানে কিন্তু ডিকশনারি। হ্যাঁ, ডিকশনারি, এটা কোন নারী? এটা হচ্ছে ডিকশনারি। আচ্ছা, ভাষার প্রাণ কি বলতো? ভাষার প্রাণ অর্থপূর্ণ ধ্বনি। অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমরা আরও 30টা এমসিকিউ করবো। হ্যাঁ, দেখছো চোখের পলকে সময়টা পার হয়ে গেল না আমাদের? হ্যাঁ, এভাবেই চোখের পলকে সময় পার হয়ে যাবে। দাঁড়াও একটু, ক্লাস কি চলতেছে? কোনো ঝামেলা হয় না তো? ঝামেলা হলে কমেন্ট সেকশনে একটু জানাবা, ঠিক আছে? তাহলে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব। দেখো, আমি তোমাদেরকে একটু বলি, এটাও খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কারণ আমরা জানি সাধু এবং চলিত রীতিতে কিছু পরিবর্তন হয়, পদের হয়, ক্রিয়াপদের হয়, সর্বনামের হয়, বিশেষ্যেরও হয়। ঠিক এখানে একটা প্রশ্ন করছে যে বিশেষ্য পদের রূপের পার্থক্যে চলিত রীতির উদাহরণ কোনটা? চলিত রীতি। ওকে, একটু দেখো, কর্ণ এটা সাধু রীতিতে, চলিত রীতিতে সেটাকে আমরা বলি কান। আচ্ছা, ব্যাঘ্র এটাকে আমরা বলি বাঘ। ওকে, মৎস্য এটাকে আমরা বলি মাছ। এই প্রত্যেকটাই চলিত রীতি। কিন্তু এই যে দেখো পাখি, এই পাখিটা আসছে পক্ষী থেকে, তাই না? এই পক্ষীটা থেকে, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে পাখি। অনুষ্ঠান শব্দের সঠিক উচ্চারণ কোনটা? দেখো, অনুষ্ঠান। ওকে, আমরা জানি মূর্ধন্য স এটা তালব্য স এর মতো উচ্চারিত হয়। তাহলে এটার উচ্চারণ কেউ কি আমরা অনুষ্ঠান বলি না? ও, তার মানে অটা ও, অর্থাৎ সংবৃত রূপে উচ্চারিত হবে। ও, তারপর কি বলি বলতো? নুস, অনুষ। তারপর আমরা কি বলি বলতো? ঠান, অনুষ্ঠান। উচ্চারণ কিন্তু গুরুত্বপূর্ণ। এটা 9 10-এও আছে, ইন্টারমিডিয়েট তো আছে, অ্যাডমিশনেও আছে। ব্যঞ্জনবর্ণের পূর্ণরূপ শব্দের মধ্যে বসেছে কোনটিতে? আচ্ছা, পূর্ণরূপ কোনটা জানো? যখন সে ফ্রি থাকে। ফ্রি মানে তার সাথে আকার একার কোনো কিছু থাকে না। ওকে, ফলাটলা কিছু থাকে না। আচ্ছা, 1 মিনিট, ফলাটলা কোনো কিছু থাকে না, ফ্রি বা স্বাধীন। ওকে, ফ্রি বা স্বাধীন। এবং সেটা বলছে কোথায়? মধ্যে। এই যে মধ্যে, একটু লক্ষ্য করো, এই মধ্যে তো একার যুক্ত আছে, এটার তো মধ্য নাই, এটা তো পুরোটাই শেষ। আর এখানে আছে হ্রস্ব ইকার, বাট এখানে দেখো তো এটা ফ্রি না, তার মানে অ্যান্সার কোনটা? এটা। যেই ব্যঞ্জন বর্ণের সাথে কোনো আকার একার বা কোনো কিছু থাকে না, একা বা স্বাধীন থাকে, সেটাকে বলা হয় পূর্ণ। এবার বলেই দিছে মধ্যপূর্ণ কোনটা, বুঝা গেছে? পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু আসো। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটা? এই যে এটা 1 যোগ 10, আর এটা হচ্ছে গো যোগ অক্ষ, এই যে, বা জানালা। হ্যাঁ, গোয়াক্ষ হওয়ার কথা, বাট হইছে গবাক্ষ। অহরহ, এই যে প্রথমটাই অহ, অহ, অহ। ওকে, লিঙ্গ শব্দের অর্থ কোনটা জানো? লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। এটা লিঙ্গ পার্টটাতে দেখবে একদম প্রথম লাইনেই বলা আছে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, সাইরেন বেজে উঠলো। দেখো, সাইরেন বেজে, যখন বেজে বললাম তখন মনের ভাব পূরণ হয়নি। মনের ভাব পূরণ না হওয়া মানে অসমাপিকা ক্রিয়া। আর উঠলো, এটা কি? এটা সমাপিকা ক্রিয়া। তাহলে একটা সমাপিকা ক্রিয়া এবং একটা অসমাপিকা ক্রিয়া মিলে কি হয়? একটা যৌগিক ক্রিয়া হয়। ওকে, আচ্ছা, সাপেক্ষ সর্বনাম নিচের কোনগুলা? সাপেক্ষ, সাপেক্ষ কিন্তু একা একা থাকে না, ওরা ডাবল ডাবল থাকে। যেমন যে, সে, যা, তা, যিনি, তিনি, যাহারা, তাহারা, এগুলা। আচ্ছা, বাকিগুলা কি? সকল এবং সব। এটা সকল বাচক। এটা কি বাচক? এটা সকল বাচক প্রনাউন।
কেউ কোন, এটা কি কেউ কোন অনির্দিষ্ট সর্বনাম, কারণ এখানে তো বলে নাই নির্দিষ্ট করে। হ্যাঁ, আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, এটি কি, এটা নির্দেশক সর্বনাম, তাহলে আমরা মোটামুটি পারি। ওকে, তাহলে অ্যান্সার আসতেছে এটাই। পরবর্তী কোয়েশ্চেনের দিকে যাই। বাংলা ভাষায় কোনটির নিজস্ব কোনো অর্থ নাই বলতো? ধন্যাত্মক শব্দের নিজস্ব কোনো অর্থ নাই। যেমন আমি যদি বলি মর্মর, এখন মর্মর আমরা কেমনে ব্যবহার করি? গাছের মর্মর শব্দ, কিংবা তোমার হচ্ছে কি বলে এটারে, কাঠের মর্মর শব্দ। মর্মর মানে ভঙ্গুর আকৃতিতে ব্যবহার করি না, এটা নির্দিষ্ট কোনো অর্থ থাকে না। পরবর্তী কোয়েশ্চেনের দিকে আসি। যার বুদ্ধি নেই সে পরের কথায় অস্থির হয়, এটা কোন বাক্য? দেখো, এই যার আর এই যে সে, এই সে পরের কথায় অস্থির হয়, এটা তো একটা স্বাধীন খণ্ডবাক্য, তাই না? একটা স্বাধীন খণ্ডবাক্য। আর এইটার দিকে একটু খেয়াল করো, এইটা একটা অধীন খণ্ডবাক্য, অধীন খণ্ডবাক্য। তাহলে দেখো, যে বাক্যে দুইটা খণ্ডবাক্য থাকে, একটা স্বাধীন একটা অধীন, তাহলে সেই বাক্যটাকে কি বলা হয়? সেই বাক্যটাকে বলা হয় জটিল বা মিশ্র বাক্য। এবার একটু দেখো, বাংলায় কোন চিহ্নকে সংযোগ চিহ্ন বলা হয়? হাইফেনকে। হাইফেন কি করে? একটার সাথে আরেকটা যুক্ত করে না? দেখো তো, এই যে মা হাইফেন বাবা। এবার একটু চিন্তা করো, এই বাক্যটা যদি সমস্ত মানে ব্যাস বাক্যটা লিখি, বড় বাক্যটা লিখি, তাহলে এরকম হতো, মা ও বাবা। এখন চিন্তা করে, এই মা এই পদটা এবং বাবা এই পদটাকে ও উঠাই দিয়ে যদি যুক্ত করতে চাই, তাহলে এইটা হলো আমার সংযোগ চিহ্ন বা যুক্ত করার চিহ্ন, তাহলে এটা হবে হাইফেন। কোনটি তৎসম শব্দ? একটু দেখো, এই কুটির হচ্ছে তৎসম শব্দ, সংস্কৃত উৎসের শব্দ। কুর্নিশ, এটা তুর্কি শব্দ, তুর্কি, এটার বানান কিন্তু রস্বইকার যুক্ত হবে। বার্নিশ, এটার বানানো তোমার হচ্ছে দন্তন্য যুক্ত হবে আর কি, মূর্ধন্য না। ওকে, বার্নিশ এটা একটা ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ। ওকে, ইংরেজি শব্দ। হর্ন, হর্ন মানে সিঙ্গা, তাই না? বা বাঁশি, এটা কোন দেশি শব্দ হবে তাহলে? এটাও হবে হচ্ছে একটা ইংরেজি শব্দ, এটাও কিন্তু দন্তন্য দিয়ে হবে। হ্যাঁ, ইংরেজি, প্রত্যেকটার বানানই কিন্তু ভুল, তাহলে অ্যান্সার আসতেছে হচ্ছে 4 নাম্বারটা। পরবর্তী কোয়েশ্চেনের দিকে একটু খেয়াল করো, কোন দুটি বর্ণের সাথে যুক্ত হলে দন্ত স মূর্ধন্য স হয়ে যায়? উফ, নাইস একটা কোয়েশ্চেন। এই দেখো, ত আর ঠ, আর ত থ এর সাথে যুক্ত হলে এটা হয়ে যায় দন্ত স। এবার একটু দেখো, সুমন চাকরিতে লেগেছে, এখানে লাগা কি অর্থে হয়েছে বলতো? আমি কাজে লেগে গেছি মানে কি, আমি কাজে নিযুক্ত হয়েছি, অ্যাপয়েন্টেড হয়েছি, দ্যাট মিনস এই যে নিযুক্তি। এর পরের কোয়েশ্চেনটা কি? নিচের কোনটি কণ্ঠস্থ বর্ণ? কণ্ঠস্থ বর্ণ, বাবারে বাবা, উচ্চারণ করতেই তো একদম কাইত হয়ে যাওয়া লাগে। আচ্ছা, এইটা কিন্তু সোজা আছে, দেখো তো, ফ ফ প ফ ব ভ ম, প ফ ব ভ ম। যখন উচ্চারণ করতেছি তখন উপরের ঠোঁট আর নিচের ঠোঁট ঠাস করে বাড়ি খাইতেছে, তার মানে এটা ওষ্ঠ। এটা কি? এটা ওষ্ঠ। ওকে, এখন বলছে ওষ্ঠ, হ্যাঁ শুধু ওষ্ঠ, কিন্তু আমাদেরকে বলছে কণ্ঠ ও ওষ্ঠ একসাথে, তাহলে এটা কোনটা হবে যেটা কণ্ঠতেও আছে এবং ওষ্ঠতেও আছে? সেটা হচ্ছে ও, ও, ও। দেখো, কণ্ঠ থেকে সাউন্ডটা আসে, আবার আমাদের ঠোঁটটারও ইউজ হইতেছে ও। হ্যাঁ, অ, আ, ঠোঁটের কিন্তু কোনো ইউজ নাই, কিন্তু আমি ও যখন বলতেছি আমার কণ্ঠ থেকে সাউন্ডটা আসতেছে, আমার ঠোঁটটাও ইউজ হইতেছে, অ্যান্সার হইতেছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। সন্ধিতে কয় ধরনের মিলন হয়? 4 ধরনের হবে। কেমন মিলন? কখনো কখনো দুইটা ধ্বনি মিলে একটা ধ্বনির মতো হয়, কখনো কখনো দুইটা ধ্বনি মিলার টাইমে একটা ধ্বনি চেঞ্জ হয়ে যায়, কখনো কখনো একটা ধ্বনি লোপ পায়, আবার কখনো কখনো দুইটারই পরিবর্তন ঘটে, বদলে যায়। তার মানে 4 ধরনের মিলন ঘটে। পুনরাবৃত্তি, এটা কি হবে? এটা হচ্ছে, এটা হবে পুনঃ যোগ আবৃত্তি। নিচের কোনটা ক্লীবলিঙ্গ? এটা তো আমরা খুব ভালো মতো জানি যে ক্লীবলিঙ্গ হচ্ছে পর্বত, ক্লীবলিঙ্গ হচ্ছে পর্বত। এর পরের প্রশ্নটা কি? কেবল পুরুষবাচক শব্দ কোনটি? কেবল পুরুষ হচ্ছে কৃতদার এবং অকৃতদার, ম্যারিড এবং আনম্যারিড। দেখো, বাঙালির ভিতরে তো পুরুষ স্ত্রী দুইটাই আছে, মানুষ এটার ভিতরে মহিলা পুরুষ দুইটাই আছে, সন্তান সন্তান ছেলে হতে পারে মেয়েও হতে পারে, দুইটাই আছে, বাট কৃতদার অকৃতদার এবং সতীন বিধবা, সতীন বিধবা নারী, শুধু নারীবাচক শব্দ, আর শুধু পুরুষবাচক শব্দ কৃতদার অকৃতদার। পরবর্তী কোয়েশ্চেনে আসো, সকর্মক্রিয়া মানে কর্ম আছে কোথায়? আচ্ছা, এই যে স্বপন চিঠি লেখে, কি লেখে? চিঠি লেখে, আর বাকিগুলো সব অকর্মক্রিয়া। কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝালে হওয়া করা ঘটা, তাই না? আমরা খুব ইজিলি দিয়ে দিব, এটা ক্রিয়াপদ। আচ্ছা, কোনটা ঘটমান বর্তমান? ঘটমান বর্তমান মানে তুমি
রানিং কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এই যে সুমি খেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার একটু দেখো তো কোনটি ঘটমান ভবিষ্যতের উদাহরণ? ঘটমান ভবিষ্যৎ মানে ভবিষ্যতে তুমি করতে থাকবা, দ্যাট মিনস এই যে তুমি খেলতে থাকবে, তুমি খেলতে থাকবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বা বর্তমান, ভবিষ্যৎ, অতীত, 3 প্রকার। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, অনুকার ধ্বনিযোগে নিযুক্ত হয়েছে কোনটায়? এই যে টনটন, ধ্বনিযোগে না, অনুকার ধ্বনিযোগে টনটন। আচ্ছা, এটা বইতেই আছে। অধীন খণ্ডবাক্য কত ধরনের? 3 ধরনের, একটা বিশেষ্য স্থানীয়, বিশেষণ স্থানীয়, ক্রিয়া বিশেষণ স্থানীয়। বিশেষ্য স্থানীয়, বিশেষ্য স্থানীয়, তারপরে হচ্ছে বিশেষণ স্থানীয়, বিশেষণ স্থানীয়, আরেকটা হচ্ছে ক্রিয়া স্থানীয়। ওকে, ক্রিয়া বিশেষণ, সরি, ক্রিয়া বিশেষণ স্থানীয়। দ্যাট মিনস অ্যান্সার আসতেছে 3 প্রকার। পরবর্তী কোয়েশ্চেন, দুটো শব্দের সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন যুক্ত করা হয়? শব্দ না, এই যে কোলন, সরি সরি সরি, এই যে হাইফেন। ওকে, দুইটা শব্দের সংযোগ বোঝাতে হাইফেন আমরা ব্যবহার করে থাকি। ওকে, কিরে এখন কে ফোন দেয়? দুষ্টুরা, আমি ক্লাস নিতেছি, ক্লাসের মাঝখানে ফোন, ওরে পিটানো উচিত। আসো। ওকে, এরপরে, হ্যাঁ এরপরে একটু খেয়াল করো, সবাই লক্ষ্য করো। ওকে, বলছে কমা চিহ্নের জন্য কতক্ষণ থামতে হয়? এই যে এক বলার সময় যতটুকু লাগে, আর সেমিকলনের বেলায় এক বলার বেশি। ঠিক আছে, এক বলতে যতটুকু সময় লাগে, এক এক এতটুকু ব্রেক নিতে হয়। বাংলা ভাষার শব্দগুলো বাংলা ভাষায় কতগুলো শব্দ কি অর্থ প্রকাশ করে? কতগুলো শব্দ ভিন্ন অর্থ প্রকাশ করে, বোঝা গেল? এই হচ্ছে আমি তোমাদের প্রথম ক্লাসটা দিলাম 1 ঘন্টা 2 মিনিটে, প্রায় আমরা 90টা এমসিকিউ করছি, প্রায় 62 মিনিটে, এবং ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে করছি। তোমরা হয়তোবা ফাইনাল টাইমে এসে তোমাদের অনেকেরই ক্লাস পছন্দ নাও হতে পারে আমাদের, কিন্তু কাহিনীটা হচ্ছে তোমরা যদি একটু গুরুত্ব সহকারে ক্লাসগুলো করো তাহলে তোমাদেরই আসলে উপকার হবে। কারণ তোমরা জানো যে ক্লাস 8-এ ফাহাদ স্যারের প্লেলিস্টটা আসলে কতটা সমাদৃত হয়েছে সারা বাংলাদেশে। সে আজ থেকে প্রায় 7-8 বছর আগে একটা প্লেলিস্ট বানাইছিল সাদা বোর্ডের, এবং সেখানে সেই ক্লাসগুলো করেই হয়তোবা আজকে আমাদের জেনারেশন টিচার হয়েছে বা অনেক কিছু হয়েছে। তো তোমরা একটু বিশ্বাস রাখো, আর যদি আমার ব্যাপারে কোনো সন্দেহ থাকে তুমি তোমার সিনিয়র কিংবা আমাদের চ্যানেলেই ভিডিও পাবা। পরীক্ষার আগে আমাদের ক্লাসগুলো কতটা ইফেক্টিভ এটা আসলে সবাই স্বীকার করবে। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে ইনশাল্লাহ দ্বিতীয় ক্লাসে, যেখানে আমি আলোচনা করব হচ্ছে লিখিত অংশ, অর্থাৎ বাকি 35 মার্ক কীভাবে অ্যাচিভ করতে হয়, সেগুলা কিভাবে লিখলে বেশি মার্ক পাওয়া যায়, ওগুলো নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের ক্লাসটা নিয়ে আমার অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম।